নমস্কার বন্ধুরা। অনেক সময়ই পেশেন্টরা এসে জিজ্ঞেস করে বা পরিচিতদের মধ্যে আলোচনা হয় যে শরীরটা খুব দুর্বল লাগছে, ইদানিং দিন 7 হয়ে গেল বা 15 দিন হয়ে গেল, শরীরটা দুর্বল লাগছে, কি করা যায়। দেখুন, এটা খুব কমন। অনেকেই জিজ্ঞেস করা শুধু নয়, অনেকে আমরা এক্সপিরিয়েন্স করি, আমাদেরও অভিজ্ঞতা হয় যে হঠাৎ করে যেন শরীরটা ভালো যাচ্ছে না, দুর্বল লাগছে, সবই ঠিক আছে। তো আমরা ডাক্তার হিসাবে যেটা বলবো যে এই ধরনের ঘটনা সবারই অল্প স্বল্প হয়ে থাকে অভিজ্ঞতা, আমরা সবাই অল্প স্বল্প জানিও। আজ আমি যেটা বলবো যে যেটা কেউ আলোচনা করে না বা যে কারণগুলো আমাদের জানা নেই, গুগল করেও আপনি পাবেন না, এমন কিছু ব্যাপার আছে। কি করে এইগুলো ট্যাকেল করা যায় বা কি জানা উচিত এই সম্বন্ধে, এই অভিজ্ঞতা তো সবারই হয়। আমরা যেটা করি, ব্লাড টেস্ট করাই, ডাক্তার যদি বলে এক্স রে করাই, সব যদি ঠিকঠাক থাকে, কিছু ভিটামিন ট্যাবলেট খাই, খাবার দাবার খাই, এক্সারসাইজ করি, কেউ ঘুমাই ঠিক মতো, তো অনেকে ঠিক হয়ে যায়, আবার অনেকে ঠিক হয় না। আপনারা সবাই জানেন যে শরীর দুর্বলতার যে কারণ, অ্যানিমিয়া হতে পারে, কোনো ইনফেকশান হতে পারে। আমাদের যাদের কোভিড হয়েছিল তারা জানে যে দুর্বলতা কাকে বলে, কোনো কারণ নেই অথচ শরীর প্রচণ্ড দুর্বল। তো ভাইরাল ইনফেকশান হতে পারে। এই ধরনের অনেকের আছে ওজন বাড়ছে অথচ শরীর দুর্বল, বুঝতে হবে শরীরে জল জমছে। ওজনের অনেকের আছে ওজনও কমছে, শরীর দুর্বলও হচ্ছে, বুঝতে হবে কোনো ক্ষয় রোগ, সে এমন কোনো ভিতর থেকে কোনো আপনার যেসব খাবার সেগুলো নষ্ট হচ্ছে, শরীর থেকে অনেক বেশি এক্সপেন্সেস হয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। সে টিবি হতে পারে, কোনো ভেতরে ইনফেকশান হতে পারে। তো এইভাবে আমরা ডাক্তারদের কাছে যখন পেশেন্টরা আসে, আমরা জেনারেলি টেস্ট করাই। টেস্টে ধরা পড়ে গেল, কারো সুগার ধরা পড়লো, আপনার হঠাৎ প্রচুর খাচ্ছেন অথচ খিদে যেন মিটছে না, শরীর দুর্বলতা, ঘুমোচ্ছেন অথচ শরীর দুর্বলতা তাও কাটছে না। এগুলো বুঝতে হবে যে কোনো না কোনো অসুখ আছে, এবং সেগুলো কিন্তু ধরা খুব সহজ। ডায়াবেটিস হতে পারে, থাইরয়েডের প্রবলেম হতে পারে, অনেক মহিলাদের ক্ষেত্রে প্রেগনেন্সির এটা একটা লক্ষণ হতে পারে। হ্যাঁ, অনেকে লিভারের ডিজিজ হতে পারে, কিডনি ডিজিজ হতে পারে, অনেক ভাইরাল ইনফেকশান। তো এগুলো তো খুব কমন ব্যাপার। অ্যানিমিয়া তো আরও কমন। অ্যানিমিয়ার ক্ষেত্রে আমি যেটা বলবো, অনেকে দেখবেন যে সব খাওয়া দাওয়া সব ঠিক আছে, তাও অ্যানিমিয়া, তাও 8-এর ওপর হিমোগ্লোবিন বাড়ছে না। এটা রিসেন্টলি দেখছি, পেশেন্টরা বোন ম্যারো করাতে আসছে, তাদের বোন ম্যারো আমি করে দেখছি, বায়োপসিও করছি, সব ঠিকই আছে অথচ অ্যানিমিয়া। এটা কিন্তু মেগালোব্লাস্টোসিস। এই ধরনের পেশেন্টরা দীর্ঘদিন কোনো ওষুধ খেলে, যেটা আমরা অনেক পরে জানতে পারি যে উনি অ্যাকচুয়ালি অন্য কারণে ওষুধ খাচ্ছিলেন, বা দীর্ঘদিন একই জায়গায় বসেছিলেন, দীর্ঘদিন ভেজিটেরিয়ান ফুড খাচ্ছিলেন, বা একই ধরনের এমন কোনো খাবার খাচ্ছিলেন যেটা ওনার অ্যাকচুয়ালি ঠিক নয় বা শ্যুট করে না, বা ওনার পেটে এমন ক্রনিক কোনো অসুবিধে আছে, ডিওডিনাম বা জেজুনামে, যেখানে মানে আমাদের যেসব ফলিক অ্যাসিড আর ভিটামিন বি12 এগুলো মানে অ্যাবজর্ব হয় না, এই ধরনের কোনো ব্যাপার আছে যেটা কিন্তু জানা নেই। তো এই মেগালোব্লাস্টোসিস জিনিসটা একটা ভেগ টার্ম, এটা কিন্তু দিন দিন বাড়ছে, প্রচুর লোকের হচ্ছে। তো আপনারা খেয়াল রাখবেন যাদের অ্যানিমিয়া আছে অথচ বাড়ছে না, বুঝতে হবে যে আপনার লাইফস্টাইলে কোনো একটা পরিবর্তন দরকার। অনেকে ভিটামিন ডি ডেফিসিয়েন্সিও হতে পারে, তো এগুলো কোনোটাই কিন্তু কনফার্ম না। আজ আমি যেটা বলতে চাইছি যে আপনাকে দেখতে হবে আপনার যে শরীরের দুর্বলতা, সেটা আপনি কোনো কারণ পাচ্ছেন কিনা। যেমন আপনার খাওয়া দাওয়া ঠিক হচ্ছে কিনা, আপনার ঘুম ঠিক হচ্ছে কিনা, আপনার ভেতরে কোনো ডিপ্রেশন কাজ করছে কিনা, আপনি কোনো ওষুধ খাচ্ছেন কিনা, আপনার সুগার আছে কিনা, আপনার থাইরয়েডের প্রবলেম আছে কিনা। এগুলো ধরে নিচ্ছে আপনার সব ঠিকঠাক আছে, সব টেস্ট করিয়েছেন, সব ঠিকঠাক আছে, তারপরেও আপনার মনে হচ্ছে যে শরীরে ব্যথা আছে, দুর্বলতা আছে। এবার আপনার কাজ হবে যে শরীরের যে ব্যথাটা, সেটা সারা শরীরে নাকি বিশেষ জায়গায়, এবং ব্যথাটা হাড়ে নাকি মাসলে, চামড়ার উপরের দিকে, এটা বুঝতে হবে। হাড়ে, ঘাড়ে, মাথায় বা কোমরে, বিশেষ জায়গায়, হাঁটুতে, কনুইতে যদি ব্যথা হয়, বুঝতে হবে যে এটা কিন্তু খুব সিরিয়াস কিছু না হতে পারে। স্পন্ডিলাইটিস হতে পারে, মাইগ্রেনের ব্যথা হতে পারে, চোখে প্রেশার থেকে চোখে প্রেশার বা পাওয়ার থেকে হতে পারে, কোনো ইনজুরি লেগেছে, বা ভুলভাবে আপনি শুয়েছেন, পশ্চাৎ উল্টে ঘুমিয়েছেন বা কাঁধ হয়ে ঘুমিয়েছেন, কিছুর উপরে চাপ পড়েছে, সেই জন্য পেন হতে পারে। কোথাও হালকা আমাদের যে কার্টিলেজগুলো আছে তাতে হয়তো ছোটোখাটো ইনজুরি হয়েছে। অনেকে কি হয় যে হঠাৎ করে ব্যায়াম শুরু করে,
এক্সারসাইজ শুরু করে, অনেকে মানে জিম অ্যাটেন্ড করে, হঠাৎ করে দেখা যায় পা ফুলে গিয়েছে, তাদের বুঝতে হবে যে ভেতরে হঠাৎ করে কিন্তু ব্লিডিং হয়ে গেছে, তাদেরকে সাবধান হয়ে যেতে হবে। ওটা বন্ধ করে, এক্সারসাইজটা বন্ধ করে ইমিডিয়েটলি ওই ব্লাডটা বের করতে হবে বা কোনো টেস্ট করতে হবে। সেগুলো ছাড়াও আপনাকে এবার দেখতে হবে যে আপনার যে ব্যথা সেটা মাসেলে কি না। যদি সারা শরীরে মাসেলে ব্যথা হয় তাহলে এবার দেখতে হবে যে আপনি যে যাতায়াত করেন সেটা। কেন এটা বলছি, এটা এখন সবচেয়ে বড় কারণ। আপনারা জেনে রাখবেন, আপনি যদি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন তাতেও এরকম ব্যথা হবে, দীর্ঘক্ষণ বসে থাকলে ব্যথা হবে, দীর্ঘক্ষণ শুয়ে থাকলে ব্যথা হবে, দীর্ঘক্ষণ কাজ করলেও এর ব্যথা হবে। অর্থাৎ মানুষের যে স্বাভাবিক প্রবৃত্তি, তাকে নানা রকম পশ্চারে 24 ঘন্টা কাটাতে হবে, এটাই আমাদের কিন্তু স্বাভাবিক। এর কিন্তু এদিক ওদিক হলে এই শরীরে ব্যথা হতে পারে। এবার আসি, এগুলো সব ঠিক আছে, তাও আপনার ব্যথা। এবার আপনাকে দেখতে হবে যে আপনি কি যাতায়াত করেন, বাইকে, স্কুটিতে, বাসে, ট্রেনে, যেভাবে হোক আপনি যে যাতায়াত করেন সেই যাতায়াতটা কীরকম। কারণ যাতায়াতের জন্য এই যে ব্যথা, এটা কিন্তু আমরা কেয়ার করি না। আমরা ভাবি যে আমরা তো আরামেই যাচ্ছি, তাহলে কেন শরীরে ব্যথা হচ্ছে। হ্যাঁ, এটা হয়। আমরা আরামে গেলেও শরীরের কিন্তু এক্সারসাইজ প্রচুর হয়। আমাদের যে পশ্চার মেনটেন করতে হয় ঝাঁকুনিতে, এতে আমাদের হাড়ের বা জয়েন্টের এই জায়গাগুলো ধীরে ধীরে লুজ হতে শুরু করে, এবং সাথে যে মাসেলগুলো অ্যাটাচ আছে ওগুলো নিজেদেরকে অ্যাডজাস্ট করার জন্য ওদের কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়। আর এটা একটা কারণ। আপনি যদি দেখেন যে আপনাকে এতখানি জার্নি করতে হয় এবং ঝাঁকুনির মধ্যে, তাহলে জানবেন যে আপনার এটা একটা বড় কারণ। এবার আসি, আর কি কারণ হতে পারে আপনার শরীরে ব্যথা, এই ধরনের এই যে ব্যাপার। আপনার ব্লাড রিপোর্টস ঠিক আছে, তাও যদি এই ধরনের ব্যথা হয়, আপনার মনে হচ্ছে শরীরটা ধীরে ধীরে আরও খারাপ হচ্ছে, তাহলে বুঝতে হবে আপনার শরীরের ভেতরে কোনো অসুখ আছে যেটা আপনি বুঝতে পারছেন না। এই ধরনের আপনি যদি 40-45-এর উপর বয়স হয়, তাহলে বুঝতে হবে যে আপনাকে বিশেষ কোনো টেস্ট করাতে হবে, পেটে, মাথায় বা কোথাও কোনো অসুখ আছে কি না, মানে টিউমার জাতীয় কিছু আছে কি না, সেটা আপনাকে কিন্তু দেখতে হবে। বেশিরভাগ ক্যান্সার টাইপের বা টিউমার টাইপের জিনিস কিন্তু প্রথমে কোনো সিমটম থাকে না। এর আনএক্সপ্লেন যে ফেটিক, যে ক্লান্তি, এটা একটা কারণ। এছাড়া কিছু ভাইরাল ইনফেকশান আছে, তাতে কিন্তু আপনার ব্লাডের রিপোর্টে ধরা পড়বে। আর যেটা ধরা পড়বে না সেটা নিয়ে আপনারা চিন্তিত হন, যে আপনি যে ঘুমানোর সময় সেই পশ্চার, মানুষের পশ্চার যদি বিরক্তিকর হয় শরীরের জন্য, তাহলে এই ব্যথা হয়। এবার আসি যে লোকালাইজ যেসব পেন, একটা জায়গায় আপনার নির্দিষ্ট কোনো জায়গায় যদি ব্যথা আছে অথচ কোনো মানে রিজিডিটি নেই, চামড়ার মধ্যে বা ভেতর শক্ত কোনো ভাব নেই, তাহলে চিন্তার কিছু নেই। যদি কোনো শক্ত ভাব থাকে, ব্যথা থাকে, তাহলে বুঝতে হবে ওখানে কোনো ফোঁড়া হয়েছে, ইনফেকশান হয়েছে। সেগুলো খুব একটা চিন্তার না, কিন্তু সেটা আপনাকে ডাক্তার দেখাতে হতে পারে। আরেকটা ঘটে যে এই ধরনের ব্যথাগুলো কিন্তু অনেক সময় সফট টিস্যু টিউমার, বোন টিউমার, বা আপনি হয়তো জোর করে ওর ওপরে কোনো কাজ করলেন, হাড়টা ফট করে ভেঙে যেতে পারে ভেতরে। ওই জন্য এই ধরনের জিনিস কিন্তু নেগলেক্ট করবেন না। হঠাৎ করে কোথাও ব্যথা হয়ে গিয়েছে বা ফুলে গিয়েছে, অনেক সময় দেখা যায় এক্সরে করে ভেতরে ভেতরে কবে হাড় ভেঙে গিয়েছে। এই যে হঠাৎ করে হাড় ভেঙে যাওয়া, এটা কিন্তু খুব খারাপ জিনিস। হয় ওখানে কোনো টিউমার হয়েছে বা সিস্ট ছিল, ওই জন্য প্রেসারে ভেঙে গিয়েছে। আর ইনফেকশন বা টিবি হলে তার তো চিকিৎসা আছে, সেটা চিন্তার না। এইবার আসি হাড়ের ব্যথা। হাড়ে বা জয়েন্টে যদি সারা শরীরে ব্যথা হয়, সেটা খুব খারাপ জিনিস। ঠিক আছে, সেটা আপনাদেরকে বোন ম্যারো টেস্ট করাতে হতে পারে, বোন স্ক্যান করাতে হতে পারে, হ্যাঁ, মাল্টিপল মাইলোমা বা আমাদের যেসব ডিফিউজ বোন ডিজিজ, নানা রকম, হ্যাঁ, নানা রকম মেটাস্ট্যাটিক কার্সিনোমা বা অস্টিওপোরোসিস, হাড় ক্ষয়ে যাওয়া, এই ধরনের ব্যাপারে হতে পারে। আর যেটা বলবো, সারা শরীরে হাড়ের ব্যথা, ব্লাড টেস্টও নর্মাল, তাহলে বুঝতে হবে যে ব্লাড টেস্ট হয়তো ভুলও হয়েছে, সবসময় ধরা পড়ে না। অনেক সময় সাইলেন্ট কিছু ডিজিজ আছে, যেমন নন হজকিন্স লিম্ফোমা, অ্যাকিউট লিউকিমিয়া, যেগুলোতে ব্লাডে আসে না, অ্যালিউকিমিক লিউকিমিয়া বলি। ব্লাডে কোনো ব্লাস্ট নেই, কিন্তু বোন ম্যারোতে ব্লাস্ট ঠাসা থাকে, বা বোন ম্যারো ফাইব্রোসিস হয়ে গিয়েছে। তো এই ধরনের কন্ডিশনগুলোতে অন্য কিছু সিমটম থাকে, সবসময় নাও থাকতে পারে। স্প্লিনোমেগালি, লিভার বাড়তে পারে, স্প্লিন বাড়তে পারে, নাও হতে পারে। তো এগুলো আমি বলবো যে ভালো ডাক্তারকে দেখাবেন। সারা শরীরে হাড়ে
মানে ব্যথা ইনজুরি ছাড়া কোনো ব্যথা হওয়াটা খুব খারাপ লক্ষণ। আর যেটা বললাম অবশ্যই মনে রাখবেন যে পশ্চার, আপনাকে পশ্চারের জন্য আপনার শরীরের ব্যালেন্স মেনটেন করতে অনেক বেশি পরিশ্রম করতে হয় কিনা, যদি করতে হয় এটা চেঞ্জ করার চেষ্টা করুন। হ্যাঁ, বা কোথাও যখন আপনারা যাতায়াত করবেন বসাটা যেন স্ট্রেট হয়, বা এই ব্যাপারে আপনারা অনেক ভিডিও আপনারা ইউটিউবে বা কোনো সোশ্যাল মিডিয়ায় পাবেন যে কীভাবে আমাদের পশ্চার মেনটেন করতে হয়। যেভাবে আপনার গাড়ি ঝাঁকুনি হবে সেভাবে আপনাকে চেষ্টা করতে হবে আপনার মেরুদণ্ডটা যেন বেশি প্রেশার না পায়। কারণ আমাদের যে স্পাইন মেরুদণ্ড সিদ্ধাঁড়া সবসময় এই রকম পজিশনে বা সুপাইন আমরা যখন শুয়ে পড়ি এই দুটো পজিশনে আমাদের সাপোর্ট দেয়। কাত হয়ে শুলে বা উপুড় হয়ে শুলে সাপোর্ট দেয় না। তো আমরা যেটা দিই একদম হেলান দিয়ে, সিনেমা হলে যেরকম মুভি দেখতে যাই সেরকম হেলান দিয়ে হয়তো বসে গেলাম, তার উপরে যে ঝাঁকুনি হচ্ছে এটা মারাত্মক ক্ষতি করে। এই জন্যই আজকের এই ভিডিওটা করে। আমরা অনেকেই জানি না, আমরা আরাম করতে গিয়ে কোথাও ঘুরতে গিয়ে সোফাতে উল্টোপাল্টা দুটো তিনটে বালিশের ওপর বসে থাকি, শুয়ে থাকি বা উপর হয়ে ঘুমাই। এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে। কারণ ভবিষ্যতে এই যে আপনার হাড়ের উপর এবং এই টেন্ডন লিগামেন্ট এবং মাসেলের উপর যে ওদের যে অ্যালাইনমেন্টটা তার উপর যে চাপটা পড়লো, যে ক্ষতিটা হলো বা হাড়ে হাড়ে ঘষা লেগে যেগুলো, এগুলো অ্যাভয়েড করা উচিত নয়। কারণ অনেক সময় দেখা যায় আমাদের এখন যেটা দেখছি ট্রেন্ড 40-45-এর পরেই হাড়ের নানা রকম অসুখ হচ্ছে। এটা একটা বড় কারণ। আমরা রেগুলার যে যাতায়াত করি বা এন্টারটেনমেন্টের মধ্যে যাই, মুভি দেখি, কোনো যাতায়াত করি, ফ্লাইটে যাচ্ছি, সেখানে আমরা কিন্তু হুঁশ থাকে না যে আমরা কীভাবে বসে আছি, কীভাবে দাঁড়িয়ে আছি, কীভাবে শুয়ে আছি। 2-1 মিনিটের জন্য অনেকের যদি ভেতরে হাড়ে কোনো প্রবলেম থাকে ফট করে কিন্তু ভেঙে যায়, সেটা তখন খেয়াল করে না। অনেকে দেখা গিয়েছে দীঘা ঘুরতে গিয়েছিল, দীঘা থেকে আসার পরেই বলছে আমার পায়ে এরকম ভেঙে গিয়েছে। আসল ব্যাপারটা না, ভেঙে গিয়েছে দীঘাতেই, ওটা ওই সময় খেয়াল করেননি, এখানে আসার পর এক্সরে করতে সেটা ধরা পড়লো। ধরা পড়া মানে তো এমন নয় যে আজকেই হয়েছে, ওটা যেদিন হয়েছে সেদিন আপনি হয়তো খেয়াল করেননি। এই যে সাইলেন্ট ফ্র্যাকচার একটা হাড়ে, এটা জীবনে একটা বড় অভিশাপ। এরপর আপনি কিন্তু পার্সিয়ালি বিকলাঙ্গ হয়ে গেলেন, জীবনটা অনেক রিডিউস হয়ে গেল, অনেক কমে গেল জীবনের আনন্দ। তো এই জন্য আমার এই ভিডিও করা, যে আপনারা যখনই কোনো পশ্চারে নতুন কোনো পশ্চারে যাতায়াত করছেন বা কাজকর্ম করছেন সবসময় খেয়াল রাখতে হবে যে আপনার হাড়ের যে অ্যাঙ্গুলেশন সেগুলো যেন স্বাস্থ্যকর হয়। হঠাৎ করে আপনি কায়দা দেখাতে গিয়ে বা খেলতে গিয়ে বাচ্চাদের সাথে নিজের এইরকম বিপদ ডেকে আনবেন না। নমস্কার।